আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। সেনা দরবারের পর যে তুফান এসেছে যে বাংলাদেশের সরকারের মধ্যে, সেই তুফানে ইউনূস সাহেব নাকি যমুনা ত্যাগ করে সন্ন্যাস নেয়ার ভাবনা পাকা করে ফেলেছিলেন। এই খবর তিনি অবশ্য নিজে চাউর করেননি, করেছেন তার চেলা চামুন্ডারা এবং তার মুরব্বিয়ানায় প্রতিষ্ঠিত যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি এই খবরটি বাইরে প্রথম আনেন। তিনি প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে এসে বিবিসি বাংলা সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়ে দেন যে স্যার থাকতে চাইছেন না, চলে যাবেন বলে একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই সিদ্ধান্ত পাল্টাবার অনেক চেষ্টা নাহিদ ইসলাম করেছেন, কিন্তু তিনি রাজি হচ্ছেন না। নাহিদ ইসলামের দেয়া এই খবর বাইরে আসতেই হাহাকার পড়ে গেল যেন চারদিকে। যাকে বলে সমবেত কণ্ঠে একবারে কোরাস উঠল, যেতে নাহি দিব। যেভাবেই হোক আল্লাহর প্রেরিত এই মহামানব ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, তাকে রাখতেই হবে দেশে। পরবর্তী আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নিই। গতকাল ইউনূসের চলে যাওয়া নিয়ে একটি এপিসোড করেছি এই চ্যানেলে, এবং সেখানেই বলেছি ইউনূসের সন্ন্যাস নিয়ে বেশি গুরুত্ব দেওয়াটা একদম ভুল। ইউনূস বড় মাঠের খেলোয়াড়, এটা তিনি নিজেই বলেন, এবং আমরাও মনে করি তিনি বেশ বড় মাঠের খেলোয়াড়। এত সহজে হাল ছাড়ার পাত্র তিনি নন। যদি সত্যি যমুনা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত পাকা হতো, তবে নিঃশব্দে যেমনভাবে নবদ্বীপের সেই নিমাই ঠাকুর পাশে থাকা ঘুমন্ত স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে এবং পাশের ঘরে শুয়ে থাকা মা সচী মাতাকে বিন্দু মাত্র মনের কথা না জানিয়ে গৃহত্যাগ করেছিলেন, তেমনভাবে চলে যেতে পারতেন ইউনূস, যদি তিনি চলে যাওয়ার ইচ্ছাটাই তার থাকতো সত্যি সত্যি। রাতের অন্ধকারে যাওয়ার দরকার হতো না, দিনের বেলায় সবার সামনে দিয়ে ড্যাং ড্যাং করে কাতারে কিংবা সৌদিতে কিংবা তুরস্কে কিংবা সরকারি সফর দেখিয়ে বাংলাদেশের বাইরে যেখানে খুশি যেতে পারতেন। তারপর ফেরাটা বাতিল করে সন্ন্যাস নেয়ার কথা তিনি বলতে পারতেন, তা তিনি করেননি। তিনি নাহিদ ইসলামকে ডেকে নিয়েছেন যমুনায়, অথবা নাহিদ ইসলাম গেছে তার কাছে, সবগুলোই কিন্তু প্ল্যান মাফিক। তাকে মনের কথা বলেছেন, তাকে হাত পা ধরার সুযোগ দিয়েছেন, তারপর পুরো কিস্সা যাতে দেশের লোক জানতে পারে সবিস্তারে তার ব্যবস্থা করেছেন নাহিদকে ওই বিবিসি বাংলাকে দিয়ে দেওয়ার সাক্ষাৎকারে তার মধ্য দিয়ে। এই প্ল্যান যৌথভাবে করেছেন ইউনূস এবং তার শিষ্য নাহিদ এবং নাহিদের সঙ্গে যারা আছেন তারা। এই জন্যই আমি আগেই বলেছি, এটা ইউনূসের নাটক। ইউনূসের মনের কথা আর মুখের কথা এক, এই অপবাদ তার অতি বড় শত্রু দিতে পারবেন না। অর্থাৎ তিনি মনে যা রাখেন বাইরে তা মুখে তা বলেন না। সুতরাং ওই যে তিনি বলেন না নিজেকে বড় মাঠের খেলোয়াড়, একদম ঠিক। আসলে এই নাটকটা ইউনূস মিয়া করলেন প্রচারের লাইমলাইট নিজের দিকে টেনে নেয়ার জন্য। সেনা দরবারের পর থেকে দেশ জুড়ে আলোচনায় উঠে আসছিল একটাই নাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সব আলো তার দিকে, আর অতলে ডুবে যাচ্ছিলেন মিয়া ইউনূস।
করিডর নিয়ে, চট্টগ্রাম বন্দর নিয়ে তো দেশদ্রোহিতার অভিযোগ উঠে গেছে তার বিরুদ্ধে। একেবারে ভিলেন হয়ে যাওয়া যাকে বলে। পরিস্থিতি এমন যে প্রধান উপদেষ্টা থেকেও প্রধান অপদেষ্টা তিনি একটা উপদেবতা হয়ে গেছেন। এই জায়গাটা থেকে বেরিয়ে না এলে ভবিষ্যতের গদি বাঁচাবার লড়াইয়ে নামবেন কি করে? আর এজন্যই বিদায়ের নাটক, লোকের সহানুভূতি জাগাতে পাকা চিত্রনাট্য। নাহিদ ইসলাম খবরটা চাউর করতেই তাই একেবারে হুড়ুহুড়ি পড়ে গেল ইউনুসের গুণগ্রাহীদের মধ্যে, মানে ইউনুস সম্প্রদায়ের মধ্যে, যেতে নাহি দিব। তুমি মহান আল্লাহর প্রেরিত শাসক, বাংলাদেশকে উদ্ধার করতে এসেছ, ছাড়বো না তোমাকে। শুনতে পাচ্ছি হাতে পায়ে ধরাধরি, অনুনয় বিনয়, কান্নাকাটি কিছুই নাকি বাদ ছিল না এই ইউনুসকে আটকাবার নাটকে। বৃহস্পতিবার সারা রাত যমুনা জেগে থাকলো, ইউনুসের নাটক অভিনীত হতে থাকলো। ভাবা গিয়েছিল ক্ষমতার দালালদের হাহাকার ছড়িয়ে পড়বে সারা দেশ জুড়ে, দেশের রাজপথে দেখা যাবে। জুম্মাবারের সুবিধা ছিল, রাজপথ জুড়ে ধ্বনিত হতে পারত, বাবা ইউনুস তোমায় আমরা ছাড়ছি না, ছাড়বো না। স্লোগান উঠতে পারত ওয়াকারের বিরুদ্ধে, যে দেশের শত্রু ওয়াকার, দূর হটো দূর হটো। কিন্তু ওমা, কোথায় কি? একটা মিছিল নেই কোথাও, কোনো রুদালি টিম কান্নাকাটি করবে অন্তত ভাড়া করা, সেই রুদালি টিমের দেখাও নেই। বরং সেনাপ্রধানের দরবারের বাতচিত শুনে লোকজন উল্টে খুশিতে আতশবাজি পুড়িয়েছে অনেক জায়গায়, এই খবর পেলাম। আবার দু এক জায়গায় সাধারণ মানুষ তারা ঝাড়ু হাতে দেশ থেকে ঝেঁটিয়ে ইউনুসকে তাড়াবার বার্তা দিয়ে দেশকে পরিষ্কার করা হবে, পরিচ্ছন্ন করা হবে, এই বার্তা দিয়ে তারা ঝাঁটা এবং ঝাড়ু হাতে রাস্তায় নেমেছে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে একটু দেখাই আপনাদেরকে, আগে দেখুন এই জায়গাটা। মানুষ দেখুন দলে দলে, তার মধ্যে মহিলারাও আছে, তারা ঝাড়ু হাতে রাস্তায় নেমেছে, জুতো হাতে, জুতো পেটা করবে, ঝাড়ু পেটা করবে। দেখুন দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে অতি দ্রুত পদত্যাগ করে। এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি, ডক্টর ইউনুস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না। তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে। ডক্টর ইউনুস এ দেশে আসছে বাংলাদেশের 17 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য, অবৈধভাবে সে আসতে পারে না। এমন সরকার, কোনো বক্তব্য নাই, কিছু নাই, একটা শরীরে কষ্ট নাই, কোনো বল নাই, ও তো নাটকও মানাইতো না। ওরে অভিজিৎ তত্ত্বাবধায়ক সরকার। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, কারণ উনি ক্ষমতা আসার পর থেকে আমরা দেখছি। দেখলেন একেবারে, তাহলে বুঝতেই পারছেন যে ওই সন্ন্যাস নেওয়া, ওরে আমি চলে যাচ্ছি, আমাকে আটকাও নইলে চলে যাব, এই নাটকের কোনো লাভটা কিন্তু পেলেন না ইউনুস সাহেব এবং তার দলবল। এখন এটা না পাওয়ার পরে এখন কি করেছেন? তারা কি লড়াইয়ের রাস্তা থেকে সরে এসছেন? একদমই নয়। শুনতে পাচ্ছি নানা রকম ভাবে বাংলাদেশে তারা থাকার চেষ্টা করছেন এবং তার জন্যে সম্ভাব্য অসম্ভাব্য নানা রকম দিক দিয়ে তারা সেখানটায় খেলা খেলবার চেষ্টা করছেন। এক জায়গায় তো এমনও শুনলাম, বাংলাদেশ থেকে একজন বোধহয় সম্ভবত নবনীতা চৌধুরী, তিনি তো এমন কথাও বলে দিয়েছেন যে জেনারেল ওয়াকারকে মারার জন্যে, মানে হত্যা করার জন্যে ভাড়াটে খুনি শার্প শুটার সেটা নিয়োগ করেছেন ইউনুসের শিষ্যরা, মানে
এই যেসব জাতীয় নাগরিক পার্টি কিংবা যারা এখন ক্ষমতার বৃত্তে বসে রয়েছেন, তারা জেনারেল ওয়াকারকে খুন করার জন্য ভাড়াটে খুনি পর্যন্ত নিয়োগ করেছেন, যাতে স্নাইপার বন্দুক দিয়ে তাকে খুন করা যায় সেই জন্য। কিন্তু সেটা তো এত সহজ হবে বলে মনে হয় না। অবশ্য কোনোটাই যে খুব একটা অসম্ভব এমন কথা নয়। জন কেনেডিকে খুন করতে পারা গিয়েছিল, সেটা কিসের জন্যে? সেও তো এই ভাড়াটে খুনিরাই করেছিল। আচ্ছা, তারপরে এই যে বেনজির ভুট্টোকে খুন হলেন, সেটাও কারা করেছিলেন? কত রকমভাবে খুন হতে পারে। সুইসাইড স্কোয়াড, সেটাও পাঠিয়ে খুন করা যেতে পারে। সুতরাং জেনারেল ওয়াকারকে এখন কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ তার নিজের যে প্রাণটা, সেটার উপরে নির্ভর করছে কিন্তু বাংলাদেশের প্রাণটা অনেকটা। এইবার এই সেনাবাহিনীকে ক্ষমতার দখল থেকে ক্ষমতা, কিন্তু সেনাপ্রধান কখনো বলেননি যে ইউনূসকে সরিয়ে তিনি ক্ষমতা দখল করবেন, মার্শাল ল জারি করবেন দেশে, এ কথা বলেননি। কিন্তু এই কথায় তাকে বাধা দেওয়ার জন্যে, তাকে নিজেদের ক্ষমতা দেখাবার জন্য মরিয়া হয়ে গেছে ইউনূস এবং তার দলবল। আজ শনিবার তারা শাহবাগে মিটিং ডেকেছেন, শাহবাগে জনসভা ডেকেছেন। শাহবাগের সেই জনসভায় তারা নাকি লক্ষ লক্ষ মানুষকে তারা একত্রিত করবেন এবং তাদের মূল দাবিটা কি? মূল দাবি হচ্ছে, সেটাও তারা আবার ছাপিয়ে দিয়েছে। সেই দাবিটা হচ্ছে 5 বছর যাতে ইউনূস ক্ষমতায় থেকে দেশকে স্বর্গ করে দিতে পারেন। স্বর্গ করতে গিয়ে তো নরক করে ফেলেছেন, এটা দোজক হয়ে গেছে, জাহান্নাম করতে গিয়েছিলেন বলেছিলেন, কিন্তু তাতেও এদের জ্ঞান ফেরেনি। এরা বলছে তাকে স্বর্গ করে দেওয়ার জন্য এই দেশটাকে 5 বছর ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে, এই দাবি নিয়ে। অর্থাৎ তিনি ভোট করবেন না, তিনি করবেন না, তিনি এইভাবেই ক্ষমতা থাকবেন, ক্ষমতা ভোগ করবেন 5 বছর ধরে। এই দাবি নিয়ে শাহবাগে আজকে মিটিং ইউনূসের সপক্ষে। করুন মিটিং, দেখা যাক কত লোক হয়। তবে একটা কথা বলে দিচ্ছি, সম্প্রতি মানুষজনের যা ভালোবাসা দেখছি ইউনূস এবং তার দলবলের ওপর, তাতে শাহবাগ ব্যর্থ হবে, আজকের অভিযান ব্যর্থ হবে, আজকের মিছিল বলুন আর মিটিং বলুন সবকিছু ব্যর্থ হবে, লোক খুঁজে পাওয়া যাবে না। এটা বলে দিলাম, দেখে নেবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে নয়, প্রশ্নটা এইটাই যে সেনাবাহিনী দেরি করলে কি কি সমস্যা তৈরি হতে পারে। ইউনূস কিছুই করবেন না, দেশের উন্নতি ছেড়ে দিন। শুনুন, যার এই বিছুটি পাতা তার চরিত্রকে হারাতে পারে কখনো? ইউনূস কখনোই নিজের চরিত্র, তিনি কয়লা যতই ধোন, সেটা তার ময়লাটা কখনো যায় না। তো ইউনূস হচ্ছেন সেই জীব, এবং যাদেরকে নিয়ে তিনি ক্ষমতায় দখল করে রয়েছেন তারা হচ্ছে সেই একই গোত্রের জীব। সুতরাং কিছুই, দেশের যত বেশি দিন থাকবেন দেশ তত কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়বে। এখন প্রশ্ন, এই অবস্থায় আজকে যে সেনাবাহিনীর দিকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিল এই ইউনূস সম্প্রদায়, সেই চ্যালেঞ্জ তাদের ছুড়বার জন্যে যে তাদের সময় দেয়া হলো, এটা কি উচিত হলো? আমার তো মনে হয় না যে দেশকে এইরকম একটা অরাজক পরিস্থিতির মধ্যে দেশের সেনাবাহিনীর প্রতি বাজে কথা বলা হচ্ছে, তাদেরকে খুন করার কথা ভাবা হচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে দেশকে টেনে নিয়ে যাওয়া, ওদিকে আমেরিকার সেনাবাহিনী নামতে শুরু করেছে বাংলাদেশে, আমেরিকার সেনা তারা নামতে শুরু করেছে বাংলাদেশে, ওই করিডোরের আড়াল রেখে, করিডোর দিয়ে তারা যাবে এই যে ব্যাপারের জন্য। সুতরাং দেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে কিন্তু আজ পড়েছে। এখানে যত দেরি হবে তত কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আর সেনাবাহিনীর মধ্যে ওই কয়েকটি 10 নম্বর ইউনিট,
যে ডিভিশন রয়েছে তারা এবং তাদের যারা নেতারা কিছু এই খলিলুর রহমান তাদেরকে নিয়ে ইতিমধ্যেই একটা প্যারালেল সেনাবাহিনীর মধ্যে একটা প্যারালেল বাহিনী কিন্তু তৈরি করে ফেলেছেন। তারা ওই চট্টগ্রাম জুড়ে ওই অঞ্চল জুড়ে ইতিমধ্যেই তারা নানা রকমভাবে দেশ বিরোধী কাজে মদত দিয়ে যাচ্ছে। সেই সেনাবাহিনী রাখাইন প্রদেশে যাওয়া আসা সমানে চলছে। তো এই যে ব্যাপারগুলো চলছে, এই বাহিনী প্যারালেল যে আরেকটা শক্তি কেন্দ্র খলিলুর রহমানকে দিয়ে খুলেছেন ইউনূস, এদেরকে যত দিন যাবে এরা কিন্তু শক্তি সঞ্চয় করার চেষ্টা করবে, কারণ এরা নিজেরা অপশক্তি, সেটা শক্তিও বলতে পারেন অপশক্তিও বলতে পারেন, এবং তারা নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে। এটা 1 নম্বর। 2 নম্বর আরেকটা জিনিস, যদিও আমাদের ওয়াকার সাহেবের প্রতি যাবতীয় সম্মান রেখে দিয়েই বলছি, তিনি এর আগেও অনেকবার বলেছি, তিনি রবি ঠাকুরের সেই কবিতাটা তাকে দেখলেই যেন আমার বেশি মনে পড়ে। সেটা হচ্ছে, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। অর্থাৎ যাহা চাই তারা ভুল করে চাই। তিনি তারে সৌজন্যে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন, ছাড়তে বাধ্য হয়েছিলেন, এটা চেয়েছিল সেনাবাহিনী, চেয়েছিল। তারপর যেটা পেয়েছেন তিনি, এটাও সেনাবাহিনী তাদের চাওয়ার ফলেই এই পাওনাটা, এই ইউনূসের সরকার আসা, এবং সেই সরকার আসার পরে তাহলে কি হলো, ওই যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই, যাকে পেয়েছেন সেটা চান না। কিন্তু চান না বলতে বলতে 10 মাস প্রায় পেরিয়ে যাচ্ছে। এর মধ্যে ওই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রথম ঝাঁকুনিটা দিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেদিন অনেক কথা বলেছিলেন, এনাফ ইজ এনাফ, ওই যে আপনারা কাদা ছড়াছড়ি করবেন না, দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। তারপরে কয়েকদিনের মধ্যেই দেখলাম তিনি আবার যেন কেমন থিতিয়ে গেলেন। এই থিতিয়ে যাওয়ার অনেক রকমভাবে মানুষ কিন্তু এইগুলোকে ভালোভাবে নেয়নি। যারা ওই ফেব্রুয়ারির তার ওই সাবধান বাণীর পর ওই বিজিবির সভায় সেখানটায় সেই সাবধান বাণীর পর তিনি যেভাবে আবার থিতিয়ে গিয়েছিলেন, মানুষ কিন্তু সেটা পছন্দ করেনি। ভয় হয় যে দেশি বিদেশি শক্তি তারা তো নানানভাবে খেলা করছে, চাপ সৃষ্টি করছে জেনারেল ওয়াকারুজ্জামানের পর। সেই চাপের কাছে যদি তিনি খুব বেশি দিন মাথা নত করে আবার চুপচাপ এদেরকে বাড়তে দেন, যে ঘাটা পড়েছে, খুবই সম্প্রতি যেভাবে ঘা দিয়েছেন ইউনূসকে, আবার যদি তিনি থিতিয়ে যান, তাহলে কিন্তু ওরা আবার একটা চ্যালেঞ্জের, অন্তত চ্যালেঞ্জ করতে পারুক না পারুক দেশ জুড়ে, কিন্তু একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সুতরাং ওই খুব বেশি দিন এই চোরান আসনে ধর্মের কাহিনী, ইউনূসকে ধর্মের কথা বলে, ভালো কথা বলে বেশি দিন রাখলে সেটা কিন্তু দেশের পরিস্থিতি আরো খারাপ করে দেবে, যেটা নিশ্চয়ই ওয়াকারুজ্জামান চান না। সুতরাং বলবো যে খুব বেশি দিন এই সরকারকে বাঁচিয়ে রাখা, তাদেরকে সুযোগ দেয়া, এটা কিন্তু ঠিক হবে না, উচিত হবে না দেশের পক্ষে এবং তার নিজের পক্ষেও। সুতরাং কি করা উচিত, অবিলম্বে এই সরকারকে তারা যাতে মাথা না তুলতে পারে, তথা ফনা তুলে যাতে ছোবল না দিতে পারে, তার ব্যবস্থাটা করতে হবে। আর সে ব্যবস্থাটা করার জন্য সব থেকে বড় যে সুবিধাটা আছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি রয়েছে এই সরকারের, এই সেনার সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব রয়েছেন। তাকে দিয়ে আর দেরি না করে অবিলম্বে এই সরকারকে, একে বাতিল করে এই সরকারকে সরিয়ে দিয়ে তার জায়গায় নতুন সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই সরকার মার্শাল ল জারি না করে অন্তত দেশের
যে এমিনেন্ট পার্সোনালিটিস যারা আছে, যারা বড় পার্সোনালিটি যারা আছে, যারা দেশের মধ্যেই থাকে, যাদের আমেরিকা কিংবা